বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে আবার তোমাদের সামনে ফিরে এসেছি। আমরা অবস্থান করছি মডার্ন সায়েন্স, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ে। এখানে আজকে আমাদের 11তম লেকচার, এবং এই লেকচারে আজকে থাকবে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তো ব্ল্যাক বডি রেডিয়েশনকে আমি 3টা লেকচারের মাধ্যমে টোটালি উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথম উপস্থাপন করেছি যে চিরায়ত পদার্থবিজ্ঞান, যেটা সেই সচরাচর যে চিরাচরিত পদার্থবিজ্ঞান, ক্লাসিক্যাল ফিজিক্স, যেটা সেই ফিজিক্স কেন কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় ব্যর্থতা দেখালো, এইটা। তাহলে কৃষ্ণ বস্তুর বিকিরণের চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতা, এটা একটা। আর একটা হচ্ছে এর পরের লেকচারে আমি দেখাবো ব্ল্যাক বডি রেডিয়েশন 1, ব্ল্যাক বডি রেডিয়েশন 2তে যেটা দেখাবো সেটা হচ্ছে যে প্ল্যাঙ্কের রেডিয়েশন। ম্যাক্স প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি সম্পর্কে যে রেডিয়েশনের তত্ত্ব দিয়েছেন সেটা আলোচনা করব। আর এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা ব্ল্যাক বডি রেডিয়েশন আলোচনা করতে যে কি ফ্যাক্টর, যেটা ফোটন, এই ফোটন সম্পর্কে আমি তার পরের লেকচার অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন 3তে দেখাবো। তো আজকে আমরা এখানে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ব্ল্যাক বডি রেডিয়েশনের প্রিলিমিনারি কনসেপশন, এবং এখানে চিরায়ত পদার্থবিজ্ঞানের ব্যর্থতা, যেটা সেইটাই। ব্যর্থতা আলোচনা করতে গেলে সেখানে আসে উইন্স ল এবং স্টিফান বোল্টজম্যান ল, এই দুইটা সূত্র সম্পর্কে আমি এখানে আলোচনা করব। আর এই আলোচনার সাথে আমি আছি ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। তো চলো আমরা দেখি যে চিরায়ত পদার্থবিজ্ঞান, চিরায়ত পদার্থবিজ্ঞান বলতে আসলে যেটা বোঝানো হয়েছে সেটা হলো তরঙ্গ তত্ত্ব, যে কোনো বস্তু থেকে শক্তির নিঃসরণ এবং শক্তি শোষণ, এইগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন আকারে হয়। এই নিরবিচ্ছিন্ন আকারে হয়, তার মানে তরঙ্গ আকারে শোষিত বা বিকিরিত হয়। কিন্তু দেখা গেল যে কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এই নিয়মটা একটু ব্যতিক্রম দেখা দিল। কীরকম? যে কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আসলে শক্তির নিরবিচ্ছিন্ন বিকিরণ বা নিরবিচ্ছিন্ন শোষণ হয় না। এখন এই বিকিরণটা কি? রেডিয়েশন হচ্ছে যে কোনো বস্তু থেকে যখন শক্তি বা তাপ শক্তি বা যে কোনো শক্তি যখন স্থানান্তরিত হয়, সাধারণ ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 3 প্রক্রিয়াতে স্থানান্তরিত হয়: বিকিরণ, শোষণ, বিকিরণ, সঞ্চালন এবং পরিবহন। তো এই 3টার মধ্যে বিকিরণ হচ্ছে এমন একটা সঞ্চালন পদ্ধতি যে পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে মাধ্যম ছাড়াই যে প্রক্রিয়াতে শক্তির সঞ্চালন ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হবে রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি। যেমন তাপ শক্তির সঞ্চালন ঘটে, সূর্য থেকে পৃথিবীতে তাপ শক্তি আসতে যে প্রক্রিয়া ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি বিকিরণ প্রক্রিয়া। আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় যে পদ্ধতিটা ব্যবহার করে সেটা হচ্ছে কি রেডিয়েশন, অর্থাৎ বিকিরণ পদ্ধতি। তাহলে বিকিরণ পদ্ধতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে রেডিয়েশন বা বিকিরণ, যেটা এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোনো মাধ্যম প্রয়োজন হয় না। ইট রিকোয়ার্স নো মিডিয়াম। এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এর মাধ্যমে কি হয়? তাপ শক্তি সঞ্চালিত হয়। এর মাধ্যমে কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বক তরঙ্গ চলে। তড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে বিকিরণ পদ্ধতিতে চলে। এখন এই বিকিরণ পদ্ধতি সাধারণ একটা বিকিরণ পদ্ধতির সংজ্ঞা বললাম আমরা। এখন ব্ল্যাক বডি রেডিয়েশন কাকে বলে এইটা আমরা দেখি। ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন আসলে দেখি কোনো বস্তু, যদি এইটা একটা বস্তু হয়, একটা সাবস্ট্যান্স, এটা
একটা বস্তু, এই বস্তুর উপরে যদি আলোক রশ্মি আপতিত হয়, এই আপতিত আলোক রশ্মিকে ইংরেজিতে আমরা বলি ইনসিডেন্ট রে, তাই না? ইনসিডেন্ট এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ইনসিডেন্ট রে। তাহলে এই ইনসিডেন্ট রে কোনো বস্তুর উপরে যখন আপতিত হয়, কোনো বস্তুর উপরে যখন আলোক শক্তি আপতিত হয়, তখন ওই আলোক শক্তি তিনটা ভাগে বিভক্ত হয়ে তার কার্য সম্পন্ন করে। একটা কি, এই বস্তুর এখানে আপতিত হলে রিফ্লেকশন হতে পারে, এটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করলাম। আর একটা হচ্ছে কি, মাধ্যমের প্রকৃতির উপর ভিত্তি করে এই মাধ্যমে সঞ্চালিত হতে পারে, তাহলে এটা হলো কি সঞ্চালন বা ট্রান্সমিশন। এটাকে স্মল টি দ্বারা প্রকাশ করলাম আমরা। আর একটা হচ্ছে এই বস্তুর প্রকৃতির উপরে ভিত্তি করে এই বস্তু কর্তৃক শোষিত হতে পারে, শোষণ বা অ্যাবজর্পশন। এটাকে এ দ্বারা। আসলে ট্রান্সমিশন বলতে আমরা রিফ্র্যাকশনকেও বলে থাকি, যে প্রতিসরণ। তো প্রতিসরণ মানে কি, ট্রান্সমিশন, এক স্তর থেকে অন্য স্তরে চলে যাওয়া। তাহলে কোনো বস্তুতে যদি আলোক রশ্মি আপতিত হয় বা ইনসিডেন্ট রে যেটা, সেটা এইটা তো 100%, এইটার কারণেই এই তিনটা ঘটছে। তাহলে এই আপতিত আলোর তিনটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে কি, বস্তুর প্রকৃতির উপর ভিত্তি করে প্রতিফলন ঘটবে, সঞ্চালন ঘটবে, আর হচ্ছে শোষণ ঘটবে। এখন এই যে আপতিত রশ্মি বিভক্ত হয়ে তিনটা ঘটনা ঘটলো। একটা হচ্ছে আর প্লাস এ প্লাস টি, এইটা ইজ ইকুয়াল টু আই। তো এখন আমরা এই আইকে 1ও বলতে পারি না, 100%। আই বলতে আমরা পুরো আলোটাকে বোঝাচ্ছি এইটা। এখন সাধারণ বস্তুর ক্ষেত্রে আমাদের আর প্লাস এ প্লাস টি ইজ ইকুয়াল টু 1। এখন এই বস্তুর প্রকৃতির উপর ভিত্তি করে আর এ এবং টি এর মান নির্ভর করে, বস্তুর প্রকৃতির উপর ভিত্তি করে আর এ এবং টি এর মান নির্ভর করে। খুব স্বচ্ছ একটা বস্তু, তার রিফ্লেকশনের মান বেশি, অর্থাৎ আর এর মান বেশি। আবার কোনো একটা স্বচ্ছ বস্তু, দুই পৃষ্ঠই যার স্বচ্ছ, সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে ট্রান্সমিশনের মান বেশি। আবার এমন যদি হয় এই বস্তুটা কালো রঙের বস্তু, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর রিফ্লেকশন এবং ট্রান্সমিশন দুটাই কমে যায়, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাবজর্পশনের মানটা বেশি হয়। এখন পারফেক্ট ব্ল্যাক বডি যদি হয় বা আইডিয়াল ব্ল্যাক বডি হলে কি হবে, আর ইজ ইকুয়াল টু 0 এবং টি ইজ ইকুয়াল টু 0। তাহলে তখন এ ইজ ইকুয়াল টু কত হবে, দেন এ ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিন্স 100%। এইটা তাহলে কোনো বস্তুর উপর আপতিত আলোক রশ্মির পুরোটাই যদি বস্তু কর্তৃক শোষিত হয়, কোনো বস্তুর উপর আপতিত আলোক রশ্মির পুরোটাই যদি বস্তু কর্তৃক শোষিত হয়, তাহলে সেই বস্তুকে বলবো আমরা ব্ল্যাক বডি বা আদর্শ কৃষ্ণ বস্তু। আর এখন সবটুকু শোষিত হওয়ার অর্থ কী? এখন কোনো বস্তুর বিকিরণের মধ্যে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে। কীরকম? আলট্রাভায়োলেট রে থাকতে পারে, ভিজিবল রে থাকতে পারে, ইনফ্রারেড থাকতে পারে। তার মানে সকল ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি একটা বিকিরণের মধ্যে থাকতে পারে। তাহলে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি কোনো বস্তু শোষণ করে, সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি কোনো বস্তু শোষণ করে, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো পারফেক্ট ব্ল্যাক বডি। পারফেক্ট ব্ল্যাক বডি। তাহলে পারফেক্ট ব্ল্যাক বডির সংজ্ঞা কি বলবো আমরা? The body which absorb all radiation falling on it at any temperature and any
ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা তার মানে কোনো বস্তুর উপরে যখন রেডিয়েশন বা বিকিরণের সমস্ত রশ্মিটাই কোনো বস্তু কর্তৃক শোষণ করতে পারবে। এখন সেটার শর্ত কি, যে কোনো তাপমাত্রার ইফেক্ট এখানে কাজ করছে না, অর্থাৎ যে কোনো তাপমাত্রায় এবং যে কোনো অ্যাঙ্গেলে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এখানে যদি একটা লম্ব আঁকি তাহলে এটা যেটা হবে সেটা হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের মানের উপরে এই শোষণ নির্ভর করবে না, আর টেম্পারেচারের উপরেও এটা নির্ভর করবে না। তার মানে এর উপরে যে পরিমাণ আলো আপতিত হবে তার পুরোটাই যদি বস্তু কর্তৃক শোষিত হয়, তাহলে সেই বস্তুটাকে বলবো কি আমরা, পারফেক্ট ব্ল্যাক বডি বা আইডিয়াল ব্ল্যাক বডি। পারফেক্ট ব্ল্যাক বডি বা আইডিয়াল ব্ল্যাক বডি। তাহলে এইটাকে যদি আমরা একটু ভিন্নভাবে বলি তাহলে কি বলবো, যে কোনো বস্তুর উপরে আপতিত আলোকরশ্মির সকল বর্ণের আলো যদি, সকল বর্ণের বা সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি বস্তু কর্তৃক শোষিত হয়, তাহলে সেই বস্তুটাকে বলবো আমরা আদর্শ কৃষ্ণ বস্তু। কোনো বস্তুর উপর আপতিত সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোই যদি বস্তু কর্তৃক শোষিত হয়, তাহলে সেই বস্তুকে বলবো আমরা আদর্শ কৃষ্ণ বস্তু। এখন এটা না হলে কি হয়, কোনো বস্তুর উপরে আমরা সাধারণত দেখি যে কালো বাদে অন্য বস্তুগুলো যে কোনো না কোনো রং আমরা দেখি বস্তুর। যেমন এই কলমটাকে আমরা সবুজ দেখছি, তার মানে সূর্য থেকে রেডিয়েশন এসে এর উপরে আপতিত হচ্ছে। এটাকে লাল দেখছি, তাহলে সূর্য থেকে আলোকরশ্মি এসে এর উপরে আপতিত হচ্ছে, তার মানে এর উপরে সকল রেডিয়েশন আপতিত হলো। কিন্তু সে কি করছে, সে সকল বর্ণটাই শোষণ করছে, সকল তরঙ্গ দৈর্ঘ্যই শোষণ করছে এক্সেপ্ট গ্রিন। তাহলে সবুজ বর্ণটা সে কী করছে, রিফ্লেক্ট করছে। তাহলে সবুজ বর্ণটা সে রিফ্লেক্ট করছে বলে আমরা এই বস্তুটাকে সবুজ দেখছি। তাহলে এ কি সকল বর্ণ শোষণ করতে পারছে না? এটা কি করছে, সকল বর্ণ শোষণ করতে পারছে না, কারণ সে রেড কালারটাকে কী করছে, রিফ্লেক্ট করছে। তাহলে রেডের যে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, ওই তরঙ্গ দৈর্ঘ্যটা এই বস্তুটা শোষণ করতে পারছে না। তাহলে এটা কি আমরা বলবো যে এই বস্তুটা সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে না? এই বস্তুটা কি সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে না? তাহলে যে সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারবে না, তার নির্দিষ্ট একটা রং থাকবে। রংটা কি হবে, সে যে বর্ণটা রিফ্লেক্ট করবে, যে বর্ণটা সে হচ্ছে রিফ্লেক্ট করবে, সেই বর্ণটাই হচ্ছে তার ওই বস্তুর বর্ণ নির্ধারিত হবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কালো বস্তু কি করে, কালো বস্তু সকল বর্ণের আলো শোষণ করে নেয়, সকল বর্ণের আলো শোষণ করে নেয়। এখন এই আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আমরা যখন রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি পড়তে যাব, সেই পড়তে যাওয়ার আগে আমাদের সচরাচর যে বিকিরণের পদ্ধতি, সেই পদ্ধতিটা কেন কৃষ্ণ বস্তুর বিকিরণে মেনে চলছে না, সেইটা আমরা একটা দেখতে যাব। সেইটার ক্ষেত্রে চিরায়ত পদার্থবিজ্ঞানের বিকিরণ পদ্ধতির জন্য আমাদের দুইজন বিজ্ঞানী দুইটা সূত্র প্রদান করেছেন। একটা হচ্ছে বিজ্ঞানী উইন এবং হচ্ছে স্টিফান বোল্টজম্যান। তো উইন্সের দুইটা ল আছে, উইন্স ডিসপ্লেসমেন্ট ল, আসলে উইন্স ল, এটা উইন্স ল। উইন্স ল আর স্টিফেন বোল্টজম্যান ল। উইন্স ল যেটা, সেটাকে আমরা আলোচনা করব এবং স্টিফেন বোল্টজম্যান লও আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখি যে কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে বিকিরণ পদ্ধতিটা কেমন হয় আসলে, বা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিকিরণটা কেমন হয় কৃষ্ণ বস্তু থেকে। তো কৃষ্ণ বস্তু থেকে যখন আলোকরশ্মি বিকিরিত হয়, তখন এই দিকটা দেখি যে আমরা বিকিরণের ইন্টেন্সিটি, যেটা ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, যেটা E ইজ ইকুয়াল টু Q/AT। Q/AT কি হলো, এনার্জি। তাহলে সেই এনার্জিটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে কি পরিমাণ সঞ্চালিত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের E ইজ ইকুয়াল টু Q/AT। আমরা এইখানে এই E ভার্সাস ল্যামডার একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে আমরা কি দেখছি, এই গ্রাফটাকে আমরা কি বলবো? এখন এই গ্রাফের ক্ষেত্রে সাধারণভাবে যদি আমরা দেখি, তাহলে বলছি যে কোনো কৃষ্ণ বস্তু থেকে যখন আলোকরশ্মির বিকিরণ ঘটে, সেই প্রাথমিক তাপমাত্রা যদি আমরা 2000 কেলভিন, এটা হলো 3000 কেলভিন, এটা হলো 4000 কেলভিন। তাহলে 3000 কেলভিনে
বিকিরিত শক্তির সর্বোচ্চ যে মান, সেই সর্বোচ্চ মানটা হচ্ছে আমাদের E1। এটা কত? সর্বোচ্চ মানটা হলো কত? E2। এটা কত? সর্বোচ্চ মানটা হলো E3। তাহলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা যত বাড়ছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের বিকিরিত শক্তির সর্বোচ্চ মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিকিরিত শক্তির সর্বোচ্চ মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা অন্য স্তরগুলো আলোচনা দেখাচ্ছি না, কিন্তু সর্বোচ্চ মানটা বলছি। তাহলে সর্বোচ্চ মান যদি Emax বলি, তাহলে Emax প্রপোর্শনাল টু টি। Emax প্রপোর্শনাল টু টি, অর্থাৎ সর্বোচ্চ যে মান, সেই মানটা তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পাচ্ছে। এইটা এখন এইখান থেকে আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে এই T1 তাপমাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ছিল হচ্ছে ল্যামডা ম্যাক্স। T2-র ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ছিল কত? ল্যামডা 2 ম্যাক্স। T3-র ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের ল্যামডা 3 ম্যাক্স। এখন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ল্যামডা 1 ইজ গ্রেটার দেন ল্যামডা 2 ইজ গ্রেটার দেন ল্যামডা 3। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে যে বিকিরিত শক্তির মান যত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার সাথে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু কমে যাচ্ছে। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান তত কমে যাচ্ছে। একটা মিস্টেরিয়াস আচরণ কিন্তু আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ থেকে লক্ষ্য করছি। এই গ্রাফটা যদি কৃষ্ণ বস্তুর বিকিরণ নির্দেশ করে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিকিরণের সর্বোচ্চ মান বা ইন্টেন্সিটি অফ রেডিয়েশন যেটা, সেটার সর্বোচ্চ যে মান, সেই মানটা কিন্তু তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাপমাত্রা যত বৃদ্ধি পাবে, তার বিকিরণের সর্বোচ্চ মান কিন্তু তত বৃদ্ধি পাবে। এখন এই বৃদ্ধির সাথে কি হচ্ছে, যে তাপমাত্রা যত বাড়ছে, তার সর্বোচ্চ বিকিরিত অবস্থায় তরঙ্গ দৈর্ঘ্যের মান তত কমে যাচ্ছে। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান তত কমে যাচ্ছে। এই শক্তি বন্টন এবং তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি বন্টন এবং তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে 1896 সালে বিজ্ঞানী উইন্স দুটি সূত্র প্রদান করেন। তার মধ্যে 1 নম্বর সূত্রটা ছিল আমাদের উইন্স ডিসপ্লেসমেন্ট ল, উইনের স্মরণ সূত্র। এখন এই স্মরণ সূত্রটা কি, এটা দেখতে হবে। এখন এইটা দেখতে যে আমরা যদি একটুখানি দেখি, যে এই যে ল্যামডা 1 ম্যাক্স ইন্টু T1, ল্যামডা 2 ইন্টু T2, ল্যামডা 3 ইন্টু T3। এখন ল্যামডা 1 বলতে আমি ল্যামডা 1 ম্যাক্স বোঝাচ্ছি। এই তিনটা যদি আমরা গুণ করি, তাহলে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই 3 ইন্টু 10⁻³ মিটার কেলভিন মান পাওয়া যাচ্ছে। 3 ইন্টু 10⁻³ মিটার কেলভিন মান পাওয়া যাচ্ছে, মিটার কেলভিন। এখন এখানে স্মরণ সূত্র কেন? এটা এই স্মরণ সূত্রের কনসেপশনটা একটু ক্লিয়ার করো। দেখো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিকিরিত শক্তির তীব্রতার মান বৃদ্ধি পাচ্ছে, সর্বোচ্চ মান বৃদ্ধি পাচ্ছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের ক্ষেত্রে কিন্তু আবার তাপমাত্রার মান কিন্তু আলাদা নির্ধারণ করছে। তাহলে সর্বোচ্চ মান যেটা হচ্ছে, তাহলে T1 এর ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি E1 এর ক্ষেত্রে ল্যামডা 1 ম্যাক্স, এটা ল্যামডা 2, এটা ল্যামডা 3। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিকিরিত শক্তির সর্বোচ্চ মানের যে তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ মানের ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান আস্তে আস্তে কি হচ্ছে, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য থেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে এগিয়ে আসছে। বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য থেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসছে। বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য থেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এর স্মরণ সূত্র। এই
এই আস্তে আস্তে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে এগিয়ে আসে বলে এই সূত্রটাকে বলা হয়েছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল। এই উইন্স যেহেতু জার্মান বিজ্ঞানী, জার্মানিদের এই ডাব্লিউকে অনেক সময় ভ উচ্চারণ করে, এই জন্য এই উইন্স লকে অনেক সময় ভিনের সূত্র বলে। ভিনের সূত্র। তাহলে ভিনের সূত্রটা কি দাঁড়াচ্ছে, যে বিকিরিত শক্তির ক্ষেত্রে সর্বোচ্চ মানের যে তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ মানের ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য এবং আনুষঙ্গিক তাপমাত্রার গুণফল হবে একটা ধ্রুব সংখ্যা। আনুষঙ্গিক তাপমাত্রা এবং সেই তাপমাত্রায় সর্বোচ্চ বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্য, নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ বিকিরণের রেসপেক্টিভ বা আনুষঙ্গিক যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল হবে কি একটা ধ্রুব সংখ্যা। সেই ধ্রুব সংখ্যাকে বলা হচ্ছে উইন্স কনস্ট্যান্ট। তাহলে এখন আমাদের সূত্রটা কি দাঁড়াবে, তাহলে আমাদের সূত্রটা উইন্স 1 নম্বর সূত্র, যে ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি বি দ্বারা প্রকাশ করি আমরা, তাহলে আমরা কি বলবো এটাকে, ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইজ ইকুয়াল টু বি। এই তাহলে বি এর মান আমরা জানি, বা ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻⁻⁴ মিটার কেলভিন। এইটার মান অ্যাকচুয়ালি আসলে 2.989 ইন্টু 10⁻⁻⁴ এটাকে 3 ইন্টু 10⁻³ হিসাবে পাওয়া যায়। তাহলে এখান থেকে কি পাচ্ছি, অতএব ল্যামডা ম্যাক্স প্রপোর্শনাল টু 1/t, বা টি প্রপোর্শনাল টু 1/ল্যামডা ম্যাক্স। এইটা হলো আমাদের সরণ সূত্রের প্রাপ্ত সমীকরণ। সরণ সূত্রের অ্যাকচুয়াল যেটা অবস্থান, সেটাকে বুঝতে হবে আমাদের এই চিত্র থেকে আসলে কি বলতে চাচ্ছে। চিত্রটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কৃষ্ণ বস্তু কর্তৃক নিঃসৃত শক্তির সর্বোচ্চ মানের আনুষঙ্গিক তরঙ্গ দৈর্ঘ্য তার ওই তাপমাত্রার গুণফলের মান ধ্রুব সংখ্যা। আর ভিন্নভাবে যদি আমরা বলি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সর্বোচ্চ যে শক্তির মান বৃদ্ধি পাচ্ছে এবং সেই বৃদ্ধিপ্রাপ্ত শক্তির আনুষঙ্গিক তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য থেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসছে। এই যে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য থেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসছে, এই ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসার কারণে এটাকে বলা হচ্ছে ভিনের সরণ সূত্র, ডিসপ্লেসমেন্ট ল। এই লটাকে কিভাবে দেখানো হয়েছে, টি প্রপোর্শনাল টু 1/ল্যামডা ম্যাক্স, বা ল্যামডা ম্যাক্স প্রপোর্শনাল টু 1/t। এটা হলো আমাদের ভিনের সরণ সূত্র, ভিনের বা উইন্স ফার্স্ট ল, ডিসপ্লেসমেন্ট ল। সেকেন্ড লতে কি বলছে, তাহলে ফার্স্ট ল যদি আমরা এক চান্সে লিখে রাখতে পারি, যে উইন্স ফার্স্ট ল বা ডিসপ্লেসমেন্ট ল, ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইজ ইকুয়াল টু বি। এটা এখন 2 নম্বর সূত্রটাকে বলা হচ্ছে, 2 নম্বর সূত্রটা ফিফথ পাওয়ার ইকুয়েশন। বা ফিফথ পাওয়ার ল, পঞ্চঘাতের সূত্র। বলছে ফিফথ পাওয়ার ল বা পঞ্চঘাতের সূত্র। তাহলে কৃষ্ণ বস্তু যখন থাকে, এই একটা কৃষ্ণ বস্তু, এই কৃষ্ণ বস্তুর এইরকম একটা জায়গায় থেকে, একটা টোটাল জায়গা, একটা গহ্বর, একটা ক্যাভিটি,
এই ক্যাভিটির একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি বিকিরিত হয় তাহলে একটা ক্যাভিটির একক ক্ষেত্রফল থেকে বিকিরিত সর্বোচ্চ শক্তি যেটা ইম্যাক্স, এই ইম্যাক্সটা কি আসলে? ইম্যাক্সটা হচ্ছে যে এর নির্দিষ্ট একটা জায়গায় থেকে বিকিরিত শক্তির সর্বোচ্চ যে মান। নির্দিষ্ট জায়গা বলতে কি বোঝাচ্ছে আমরা? একটা ক্যাভিটি, তাই না, একটা গহ্বর। এই গহ্বরের থেকে একক ক্ষেত্রফলে শক্তির সর্বোচ্চ যে মান, সর্বোচ্চ শক্তির যে মান, সেই শক্তির মান প্রপোর্শনাল টু ওই সময়ের তাপমাত্রার পঞ্চঘাতের সমানুপাতিক। তাহলে ইম্যাক্স প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5, ইম্যাক্স প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5, ইম্যাক্স প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 5, বা ইম্যাক্স ইজ ইকুয়াল টু কী বলবো আমরা? ইম্যাক্স সচরাচর যেটা ইম্যাক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু টি টু দি পাওয়ার 5। এই সূত্রটাকে বলা হয় পঞ্চঘাতের সূত্র, ফিফথ পাওয়ার ল, ইকুয়েশন না, ল আসলে এটা ফিফথ পাওয়ার ল, পঞ্চঘাতের সূত্র। তাহলে এইটা হলো আমাদের ভিনের পঞ্চঘাতের সূত্র। ভিনের দুইটা সূত্র, একটা হলো সরণ সূত্র আর একটা হলো ফিফথ পাওয়ার সূত্র যেটা। এখন এই সূত্রটাকে নির্দিষ্ট তাপমাত্রায় তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক রেখে বলতে যে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ইম্যাক্স এর সাথে ল্যামডা এর সম্পর্ক যুক্ত সমীকরণের জন্য একটা প্রতীকী সমীকরণ যেটা তৈরি করেছিলেন, সেই প্রতীকী সমীকরণটা ছিল কি? ই ল্যামডা ইজ ইকুয়াল টু, তার মানে সর্বোচ্চ শক্তিটা হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। সেই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তার মানে কি বোঝাতে চাচ্ছি আমরা এখানে? যে এই ক্যাভিটি থেকে নির্ণীত যে সর্বোচ্চ শক্তি, সেই শক্তিটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কত, সেটা বলছে কত? ল্যামডা টু দি পাওয়ার -5 C1, ল্যামডা টু দি পাওয়ার 5 অ্যান্ড ফাংশন অফ ল্যামডা অ্যান্ড টি। এই তাহলে এখানে কি হচ্ছে? এই ই ল্যামডাটা ফাংশন অফ ল্যামডা অ্যান্ড টি। এখানে আমরা প্রথম যেটা আলোচনা করলাম সেটা অনলি ফাংশন অফ টেম্পারেচার, তাপমাত্রার সাথে সম্পর্ক দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রতীকী যে সমীকরণটা বা নির্দেশক যে সমীকরণটা বিজ্ঞানী ভিন বা বিজ্ঞানী উইন প্রতিপাদন করলেন, সেই প্রতিপাদিত সূত্রটা ছিল ফাংশন অফ ল্যামডা, ওয়েভলেন্থ অ্যান্ড টেম্পারেচার। এবং তিনি দেখালেন এই যে ফাংশন অফ টি যেটা, এই ফাংশন অফ ল্যামডা অ্যান্ড টি যেটা, এইটা সমান কত? এইটা সমান হচ্ছে C1 ইন্টু ই টু দি পাওয়ার -C2 বাই ল্যামডা টি। এই তাহলে আমাদের ই ল্যামডা সমান কত হবে? অতএব ই ল্যামডা ইজ ইকুয়াল টু C1 ল্যামডা টু দি পাওয়ার -5 আর ই টু দি পাওয়ার -C2 বাই ল্যামডা টি, যেখানে C1 এবং C2 কি ধ্রুবক, C1 ও C2 কনস্ট্যান্ট, C1 ও C2 কনস্ট্যান্ট। এই C1 ও C2 হলো কি? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট যেটা, সেই কনস্ট্যান্টের মান আবার পাওয়া গেছে হলো আমাদের C1 ইজ ইকুয়াল টু 8 পাই HC ডিভাইডেড বাই এইটা HC, এবং C2 ইজ ইকুয়াল টু HC বাই ল্যামডা, HC বাই কে, HC বাই কে। তাহলে আমাদের ই ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে? ই ল্যামডা ইজ ইকুয়াল টু 8 পাই HC ল্যামডা টু দি পাওয়ার -5 ইন্টু C2 এর মান কত হবে? তাহলে ই টু দি পাওয়ার HC ডিভাইডেড বাই ল্যামডা কে টি। এইটা যেখানে এইচ হলো কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, C
স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, আর কে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট। এই তাহলে এই হলো আমাদের, এইটা হলো তাহলে কি ভিনের দ্বিতীয় সূত্র। এটা হলো আমাদের ভিনের দ্বিতীয় সূত্র বা পঞ্চঘাত সূত্র। ঠিক আছে, তাহলে এইখান থেকে এর বিস্তারিত আলোচনাগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ভিনের এই সূত্রটা, ভিনের এই সূত্রটুকু যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সর্বোচ্চ শক্তির মান বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বাড়ছে, সর্বোচ্চ শক্তির মান বাড়ছে, কিন্তু ইম্যাক্সে পৌঁছানোর পরে কিন্তু এই সূত্রটা আর কার্যকর থাকছে না। তাহলে ভিনের সূত্রটা দেখি আমরা, ভিনের সূত্রটা নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় প্রযোজ্য, নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় এই সূত্রগুলো কিন্তু প্রযোজ্য হচ্ছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিনের সূত্র প্রযোজ্য হচ্ছে না। তাহলে কৃষ্ণ বস্তুর বিকিরণের পার্শিয়ালি অ্যাপ্রুভড, কিন্তু পুরো বিকিরণের ক্ষেত্রে এই ভিনের সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আর একটা সূত্র দেখি, স্টিফান বোল্টজম্যান সূত্র। স্টিফান বোল্টজম্যান সূত্র, এটা 2 নাম্বার, স্টিফান বোল্টজম্যান ল। এইটা আসলে কি? স্টিফান বোল্টজম্যান ল বলছে কোনো কৃষ্ণ বস্তুর শক্তি বিকিরণের হার, কোনো কৃষ্ণ বস্তুর শক্তি বিকিরণের হার, তার মানে একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময়ে বিকিরিত শক্তি, একক ক্ষেত্রফল থেকে একক সময়ে একক ক্ষেত্রফল থেকে বিকিরিত শক্তি E = Q/AT। এটা তাহলে এটা হলো বিকিরিত শক্তি। তাহলে এই বিকিরিত শক্তি কি হচ্ছে, তাহলে শক্তির হার যেটা, সেটা কি হচ্ছে, এই E প্রপোর্শনাল টু T⁴, T⁴ এই। তাহলে কি কোনো কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল থেকে একক সময়ে বিকিরিত শক্তির পরিমাণ, কোনো কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল থেকে একক সময়ে বিকিরিত শক্তির পরিমাণ ওই সময়ের তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক, চতুর্থ ঘাতের সমানুপাতিক। তার মানে E = সিগমা T⁴। এই সিগমা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট এবং এর মান হচ্ছে কত, এর মান হলো 5.7 × 10⁻⁻⁸ ওয়াট পার মিটার স্কয়ার পার কেলভিন ⁴। এইটা হচ্ছে আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট অর্থাৎ সিগমা। স্টিফান বোল্টজম্যান ধ্রুবক, এটা বোল্টজম্যান না কিন্তু স্টিফান বোল্টজম্যান কনস্ট্যান্ট সিগমা। তাহলে এইটা হলো আমাদের সূত্র। এখন এই সূত্রটাকে যদি আমরা একটু পরিমার্জিত করি যে Q/AT = সিগমা T⁴, তাহলে Q/T = কত লিখব আমরা, Q/T = A সিগমা T⁴। এখন Q/T সমান কত, শক্তি বাই P = Q/T, তাহলে P = আমাদের A সিগমা T⁴। এটা হলো কৃষ্ণ বস্তুর শক্তি বিকিরণের ক্ষমতা, শক্তি বিকিরণের ক্ষমতা। এটা আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য। আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এখন বলছে যে সব বস্তু যে আদর্শ কৃষ্ণ বস্তু হবে এমন তো না। যদি আদর্শ কৃষ্ণ বস্তু না হয় তাহলে P = আমরা লিখব E A সিগমা T⁴।
এই ই হলো কি, ইকে বলা হয় ইমিসিভিটি বা আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। ইমিসিভিটি বা আপেক্ষিক বিকিরণ ক্ষমতা ই হলো, তাহলে পি ইজ ইকুয়াল টু ই এ সিগমা টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে বিকিরণ, আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণের ক্ষমতা, আর ইকে বলা হয় ইমিসিভিটি অর্থাৎ আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। এইটা আবার হচ্ছে পারফেক্ট ব্ল্যাক বডির জন্য বা আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য ই ইজ ইকুয়াল টু 1, আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য ই ইজ ইকুয়াল টু 1। আর এনি আদার বস্তুর ক্ষেত্রে এটা হলো এনি বডি, যে কোনো বস্তুর জন্য এই ই এর রেঞ্জটা কত, ই লেস দ্যান ইজ ইকুয়াল টু ই ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 অন্য যে কোনো বস্তুর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এখন বলছে কোনো একটা কৃষ্ণ বস্তু, এটা যদি একটা কৃষ্ণ বস্তু হয় T1 তাপমাত্রায় থাকে এবং এই বাহিরের তাপমাত্রা যদি T2 হয়, বাইরের তাপমাত্রা যদি T2 হয় এবং অবশ্যই T1 ইজ গ্রেটার দ্যান T2, তাহলে এই বিকিরণটাকে আমরা লিখতে পারি তখন P ইজ ইকুয়াল টু বা ই ইজ ইকুয়াল টু, যেটা বলছি আমরা বিকিরণ, ই ইজ ইকুয়াল টু ই এ সিগমা T1 টু দি পাওয়ার 4 মাইনাস T টু দি পাওয়ার 4। কখন এটা, যখন কোনো T1 তাপমাত্রার কৃষ্ণ বস্তুকে T2 তাপমাত্রার কোনো বস্তু দ্বারা আবৃত করা থাকবে এবং T1 ইজ গ্রেটার দ্যান T2, তার মানে কৃষ্ণ বস্তু তাপ বিকিরণ করবে আর সেই বস্তু তাপ শোষণ করবে। তাহলে এইটা হচ্ছে তখনকার আমাদের সূত্র। তাহলে এই হলো আমাদের কৃষ্ণ বস্তুর বিকিরণের জন্য উইন্স ল এবং স্টিফান বোল্টজম্যান ল। তো এই সূত্রগুলো আমরা এখান থেকে পেলাম। উইন্স ল আমাদের বিকিরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমরা গ্রিন হাউস ক্রিয়ার কথা কিন্তু সবাই জানি। গ্রিন হাউস ক্রিয়ার ক্ষেত্রে যেটা দেখেছি শীত প্রধান দেশে, যে কাঁচের ঘর দিয়ে ছোট ছোট গাছপালাগুলোকে ঢেকে রাখা হয়। কারণ কি, কারণ প্রচণ্ড শীতে তুষারপাতে ওই গাছগুলো নষ্ট হয়ে যায়। তো যেহেতু সৌরশক্তি আসছে, আলোক শক্তি আসছে, তাহলে সেই আলোক শক্তিগুলো কী করে, কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করে। কাঁচের ঘরের মধ্যে যখন প্রবেশ করে তখন তার ভিতরের শক্তির পরিমাণ কী থাকে, অতি নগণ্য। তাহলে সেই নগণ্য শক্তিতে যে পরিমাণ বিকিরণ আবার করে, সেই বিকিরণটা কাঁচের ঘর ভেদ করে আর বাইরে আসতে পারে না। তার মানে এই কাঁচের ওয়ালটা তার জন্য কি হয়, একটা ওপেক বা বাধাদানকারী অস্বচ্ছ পদার্থ হিসাবে কাজ করে। তখন কি হয়, ভিতরের ওই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুলো আস্তে আস্তে জড়ো হয়ে ওই গাছটাকে তাপশক্তি সঞ্চার করে এবং গাছ সেখান থেকে শক্তি শোষণ করে বেঁচে থাকে। এভাবেই গ্রিন হাউস ক্রিয়া সংঘটিত হয় উইন এর সূত্র অনুসারে। তো এর ব্যাপক ব্যবহার আছে। তো এই হলো আমাদের কৃষ্ণ বস্তুর বিকিরণে উইন্স এবং স্টিফান বোল্টজম্যান ল। আমি এর পরের লেকচার যেটা, সেইখানে দেখাবো যে এই দুইটা সূত্রের প্রকৃত অর্থে ব্যর্থতা কী এবং সেই ব্যর্থতা ওভারকাম করে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কীভাবে কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পন্ন করেছিলেন। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায়। আল্লাহ হাফেজ।